এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সঞ্জীব। সন্ধ্যা 7টা মানেই কিন্তু এক্সপ্রেস অনলাইন অর্থাৎ এক্সপ্রেস নিউজের এই বিশেষ সন্ধ্যাকালীন অনুষ্ঠান নিয়ে আমি উপস্থিত আপনাদের সামনে। আমার সাথে অবশ্যই আছে এই মুহূর্তে, আমার সাথে এই সন্ধ্যায় আছে এক্সপ্রেস নিউজের ডেস্ক পার্সন, আমার সাথে আছে চন্দ্রিমা হালদার। ধন্যবাদ সঞ্জীব। চন্দ্রিমা, তোমাকে এক্সপ্রেস অনলাইন অনেক অনেক স্বাগত। কিন্তু তুমি যেরকমটা জানো যে আজকে কিন্তু প্রথম সরাসরি আমি চলে যাবো একবার আমাদের খবরের দিকে, একদম শিরোনামে ছই আছে। আজকে প্রধানমন্ত্রী অর্থাৎ 26-এর আগে বঙ্গবাসীর জন্য একগুচ্ছ উপহার নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার অর্থাৎ আজ সিঙ্গুর থেকে তিনটি অমৃত ভারত কলকাতায় ইলেকট্রিক ক্যাটামেরন অর্থাৎ বলাগড়ের বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রসার স্থাপন সহ 830 কোটি টাকার পরিকল্পনার শিলান্যাস করেন তিনি প্রধানমন্ত্রী। আমি পিসিআর পার্সনকে বলবো যেন সে ভিজুয়ালগুলো একবার দেখা, একদম সরাসরি সে ভিজুয়াল আমাদের কাছে আছে একদম সিঙ্গুর থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঢুকছেন সিঙ্গুরে, সেই পুরো এক্সক্লুসিভ ছবি আমাদের সামনে আছে। আমি অবশ্যই প্রথমে দেখবো, কিন্তু তার আগে অবশ্যই এই একবার প্রতিবেদন, এই আমাদের এই যে বিশেষ প্রতিবেদন আছে সিঙ্গুরে আজকে সারাদিন ব্যাপী যে ঘটনা ঘটেছে। সেখানে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন, সেখানে নানান ধরনের সাংসদ ছিলেন, অনেক মন্তব্য হয়েছে। কি ছিল একবার প্রথমে সরাসরি প্রতিবেদন দেখবো, তারপরে বিস্তারিত আলোচনায় আসছি। চন্দ্রিমা, প্রথমে প্রতিবেদন দেখবো। 26-এর আগে বঙ্গবাসীর জন্য একগুচ্ছ উপহার নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সিঙ্গুর থেকে 3টি অমৃত ভারত কলকাতায় ইলেকট্রিক ক্যাটামেরন বলাগড়ের বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রসার স্থাপন সহ 830 কোটি টাকা প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী। বুঝিয়ে দিলেন বাংলাকে সব দিক থেকে উন্নত করাই লক্ষ্য তাদের। গুঞ্জন 26-এ বিজেপি বাংলায় ক্ষমতায় এলে নাকি সিঙ্গুরে ফিরবে টাটা। বাংলায় কর্মসংস্থান নেই, দীর্ঘদিন ধরেই এই অভিযোগ সরব বিরোধীরা। বারবার আলোচনায় উঠে আসে সিঙ্গুর টাটা প্রসঙ্গ। টাটা বিদায়ের 18 বছর রবিবার সেই সিঙ্গুর থেকেই একাধিক সরকারি প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে রয়েছে 3টি অমৃত ভারত, কলকাতা বারাণসী, সাঁতরাগাছি, তাম্বুরাম ও হাওড়া আনন্দবিহার। এছাড়া জয়রামবাটি ময়নাপুর রেল লাইনের উদ্বোধন করেন তিনি। তারপরেই তিনি মনে করিয়ে দেন এবার তার কেন্দ্রে বারাণসীর সঙ্গে জড়িয়ে গেল বাংলা। এদিন সরকারি মঞ্চ থেকে মোদী বলেন, বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন। রবিবার কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হয়। এদিন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পগুলির ফলে নদী কেন্দ্রিক পর্যটন আরও বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবেই কর্মসংস্থা বাড়বে, যুব সমাজ নতুন দিশা পাবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, হুগলি। একদম সরাসরি সে চিত্র আমরা দেখলাম। 26-এর আগে বঙ্গবাসীর জন্য একগুচ্ছ উপহার নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সিঙ্গুর থেকে অর্থাৎ আজ 3টি অমৃত ভারত কলকাতায় ইলেকট্রিক ক্যাটামেরন বলাগড়ের বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ 830 কোটি টাকা প্রকল্পের শিলান্যাস কিন্তু তিনি করেন। অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু 830 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস কিন্তু আজকে করা হয়েছে। বুঝিয়ে দিলেন বাংলাকে সব দিক থেকে উন্নত করার লক্ষ্যই তাদের। গুঞ্জন 26কে বিজেপির বাংলায় ক্ষমতায় এলে নাকি সিঙ্গুরের ফিরবে টাটা, এমনটাই মন্তব্য কিন্তু আজ শোনা গেছে। একদম সরাসরি সিঙ্গুর থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে এরকমই কিছু বক্তব্য, আরও অনেক বক্তব্য আছে, আমি শোনাবো পরপর আপনাদেরকে শোনাবো সে এক্সক্লুসিভ তিনি কি বলেছেন। বাংলা কর্মসংস্থান নেই, দীর্ঘদিন ধরেই এই অভিযোগ সরব বিরোধীরা। এরকমই কিন্তু শোনা যায়, আমাদের যে বিরোধী দলনেতারা, বিরোধী যে দল আছে তাদের মুখে কিন্তু এরকমই সরব। কি বলেছিল আরেকবার শুনবো। বাংলায় কর্মসংস্থান নেই, দীর্ঘদিন ধরে কিন্তু এমনটাই অভিযোগ হয়ে সরব হয়েছেন বিরোধীরা। বারবার আলোচনায় উঠে এসেছে সিঙ্গুর টাটা প্রসঙ্গ। টাটা বিদায়ের 18 বছর
রবিবারে সেই সিঙ্গুর থেকেই কিন্তু একাধিক সরকারি প্রকল্প শিলান্যাস কিন্তু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে রয়েছে 3টি অমৃত ভারত, কলকাতা, বারাণসী, সাঁতরাগাছি, তাম্বারম ও হাওড়া আনন্দ বিহার, এছাড়াও জয়রামবাটি, ময়নাপুর রেল লাইনের উদ্বোধন কিন্তু করা হয়েছে এই দিনে। তারপরে তিনি মনে করিয়ে দেন এবার তার কেন্দ্রে বারাণসীর সঙ্গে জুড়ে গেছে একেবারে বাংলা। এদিন সরকারি মঞ্চ থেকে মোদী সরাসরি বলেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সরাসরি বলেছেন যে বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। রবিবার অর্থাৎ আজ কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হয়েছে। এদিনে মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পগুলির ফলে নদী কেন্দ্রিক পর্যটন আরও বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গে, এমনটাই মন্তব্য করতে শোনা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে। স্বাভাবিকভাবেই কর্মসংস্থা বাড়বে, যুব সমাজ নতুন দিশা পাবে, এরকমই কিছু মন্তব্য কিন্তু সিঙ্গুর থেকে একদম সরাসরি আমরা শুনতে পেরেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ থেকে। আমাদের সাথে আছে এই মুহূর্তে প্রতিনিধি, আমাদের সাথে আছে সিঙ্গুর থেকে ছিল একদম হুগলির প্রতিনিধি অমিত, আমাদের সাথে আছে অমিত কর্মকার। অমিত, তোমাকে এক্সপ্রেস অনলাইনে অনেক অনেক স্বাগত। তুমি কি শুনতে পাচ্ছ? একদমই শোনা যাচ্ছে। অমিত, আজকে সারা বিষয়টা, আজকে কিন্তু সিঙ্গুর উত্তাল। আজকে যেই কর্মসূচিটা হলো, যে শিলান্যাস হলো, সে কি বলবে তুমি? কোটি কোটি টাকা শিলান্যাস হয়েছে। অমিত, কি বলবে বিষয় তুমি? দেখো, তুমি এরকমটা বলছিলে, আজকে বহু টাকা শিলান্যাস হয়েছে, বহু কর্মসূচির শুভারম্ভ হয়েছে, যেরকম সেই রকম হুগলিতে বা পশ্চিমবঙ্গের যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষাপটে হুগলি একটি মারাত্মক জায়গা, এবং হুগলি থেকেই বাম জামানার অবসান হয়েছিল এবং তৃণমূল জামানার সূচনা হয়েছিল এই জমি আন্দোলনকে কেন্দ্র করে। এবং সেইখানে শিল্প বানাম কৃষি এই নিয়ে একটা যুদ্ধ চলছিল। সিঙ্গুরবাসী কৃষি পায়নি, শিল্প পায়নি এই তৃণমূল জামানায়। তারাও চাইছিল, সেই কৃষকরাও চাইছিল যে প্রধানমন্ত্রীর মুখ থেকে আজকে শিল্প সম্বন্ধে কিছু শুনতে, এবং যাতে সিঙ্গুরে শিল্প দিয়ে আবার শুরু হয় সেই রকম কিছু শুনতে। কিন্তু সামগ্রিক প্রধানমন্ত্রীর ভাষণে একবারের জন্য সেই শিল্প সম্বন্ধে কিচ্ছু শোনা গেল না। আক্ষেপের সুর কৃষকদের গলায়। একদমই অমিত, 26-এর আগে বঙ্গবাসীর জন্য কিন্তু একগুচ্ছ উপহার হাজির হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একদম সরাসরি। রবিবার অর্থাৎ আজ সিঙ্গুর থেকে কিন্তু 3টি অমৃত ভারত, কলকাতায় ইলেকট্রিক ক্যাটামেরান অর্থাৎ বলাগড়ের বন্দর গেট সিস্টেমের ভিত্তিপ্রস্তর অর্থাৎ স্থাপন সহ 830 কোটি টাকা অমিত, 830 কোটি টাকার প্রকল্প শিলান্যাস কিন্তু আজকে হয়েছে। কি বলবে তুমি এই বিষয়ে? একটু বিস্তারিত আলোচনা করতে যাবো তোমার কাছ থেকে আমি। দেখো, তুমি যেরকমটা বলছিলে যে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস হয়েছে, বিভিন্ন প্রকল্পের সূচনা হয়েছে, এগুলো যেমন একটা পজিটিভ দিক, কিন্তু বাংলার রাজনীতিতে শিল্প কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে গিয়ে এই মুহূর্তে শিল্প নেই পশ্চিমবাংলায়, সেক্ষেত্রে যুব সমাজ তারা কিন্তু পিছিয়ে পড়ছে। এই বিষয়টাকে ভাবতে হবে। এবং যার সূচনা হয়েছিল, কিন্তু এই শিল্প না আসার সূচনা হয়েছিল সিঙ্গুরে টাকাকে ফিরিয়ে দেওয়া থেকে শুরু করে। এবং সেইখান থেকেই তুমি বারবার একটা পুস্তক বলতে চাইছো যে এত টাকার ইনভেস্টমেন্ট, এত টাকার এই 2026-এর আগে বাংলার ক্ষেত্রে এত টাকার ইনভেস্টমেন্ট কেন্দ্রের, সবটা ঠিক আছে, কিন্তু যেখানে কর্মসংস্থান নেই সেখানে ইনভেস্টমেন্ট দিয়ে আদতে কতটা লাভ হয় 2026 বিধানসভা নির্বাচনের আগে, সেটাও কিন্তু দেখবার রয়েছে। সঞ্জীব, অমিত, আমরা তো শুনেছি শিলান্যাসের কথা, আমরা শুনেছি তিনি কি কি শিলান্যাস করেছেন সেগুলো আমরা শুনেছি, পরবর্তীকালে কি পদক্ষেপ আছে তার কথাও শুনেছি, কিন্তু পাশাপাশি কিন্তু শিল্প নিয়ে কি বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তুমি যদি একটু বলো। আমি তোমাকে প্রথমে শুরুতেই যে কথাটা বললাম যে 2026 নির্বাচনের আগে বারংবার আমরা কৃষকদের সঙ্গে এই সিঙ্গুরে প্রধানমন্ত্রী সবার আগে বারংবার কথা বলেছিলাম বিভিন্ন কৃষকদের সঙ্গে। কৃষকরা চাইছিলেন প্রধানমন্ত্রীর মুখ থেকে এই সিঙ্গুরের
শিল্পের কিছু বক্তব্য শোনার জন্য মুখিয়েছিলেন আদতে কৃষকরা। কারণ সেই যে আন্দোলন হয়েছিল সিঙ্গুরে, সেই আন্দোলনের ফলে 100 একর জমির মধ্যে কার্যত প্রায় 70% জমি বন্ধা হয়ে পড়ে রয়েছে, যে জমিতে চাষ হচ্ছে না। ফলে চাষও হলো না এবং শিল্পও হলো না, দোটানায় পড়ে রইল সিঙ্গুরবাসী কৃষকরা। তো ফলে তারা পরবর্তী জেনারেশনের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য তারা শিল্প চাইছিল, কিন্তু সেই শিল্পর একটা বিন্দু মাত্র লাইন শোনা গেল না প্রধানমন্ত্রীর গলায়। এবং তারপরেই আক্ষেপের সুর কৃষকদের গলায়, যে তারা চেয়েছিল। আজকে আমি ছবি পাঠিয়েছি, বিজেপি কর্মীরা, সমর্থকরা যখন আজকে প্রধানমন্ত্রী সবাই জড়ায়েত হচ্ছিল, আসছিল, তখন মাথায় করে টাটা চাই এরকম একটা লেখা নিয়েও আসছিল, যে তারা শিল্প চাইছে আদতে। কিন্তু কার্যত তারপরে বিজেপি কর্মী বলো বা সাধারণ কৃষক বলো, তারা কেউ প্রধানমন্ত্রীর গলা থেকে যখন এই শিল্প নিয়ে একটাও সুর শুনতে পেল না, একটাও লাইন শুনতে পেল না, কার্যত হতাশা তাদের মধ্যে কাজ করছে। এবং 2026 একদমই কিন্তু তুমি যেটা বলছো একদমই ঠিক, আমি সমর্থন করি তোমার সাথে। কিন্তু পাশাপাশি এরকমও কিন্তু মন্তব্য শোনা গেছে যে বাংলায় কর্মসংস্থান নেই, দীর্ঘদিন ধরে এই অভিযোগ সরব হয়েছেন বিরোধীরা। এই বিষয়ে কি মানে তিনি তো শিলান্যাসের কথা বলেছেন, কিন্তু তিনি এমনটাও অভিযোগ করলেন, এই বিষয়ে তুমি কি বলবে? দেখো, তুমি যে কর্মসংস্থান নেই, সেই কর্মসংস্থানে কিভাবে হবে আর কিন্তু একটা পরিষ্কার গাইডলাইন আজকে সারা এতক্ষণের বক্তৃতার মধ্যে, প্রধানমন্ত্রীর বক্তৃতার মধ্যে শোনা যায়নি। কিন্তু প্রাক্তন রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দিন কয়েক আগেই সিঙ্গুরে এসে তিনি বলেছিলেন যে টাটাকে ফিরিয়ে আনতে হবে এবং 2026 বিধানসভা নির্বাচনে পালা বদল ঘটবে বলে তার দাবি। এবং এই পালা বদলের পর তিনি নিজের দায়িত্ব নিয়ে টাটাকে ফিরিয়ে আনবেন, এমনটাই বলেছিলেন। অমিত 18 বছর অমিত সিঙ্গুরে 18 বছর আগে যে চিত্র ছিল, সেই একই জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা, সেখান থেকে কোটি কোটি টাকা শিলান্যাস। সেই জমিদাতাদের কি, তাদের কি মন্তব্য, তাদের কি তুমি মন্তব্য দেখতে পাচ্ছ, তাদের কি চিত্র তুমি দেখতে পাচ্ছ, সেই একই জায়গায় কিন্তু 18 বছর পর। তোমাকে এর আগের দিন আমি কথা যখন আমি লাইভে বলছিলাম, তখন বলছিলাম যে আদতে সিঙ্গুরেই পড়ে থাকে রাজনৈতিক নেতারা, তাদের বক্তব্য রাখে, তাদের কথার জালে সিঙ্গুরবাসীকে ভাসিয়ে দেয়, কিন্তু আদতে কিছু হয় না। আজকে কিন্তু তার উল্টো চিত্র, কোনো কথার জালে ভাসালোই না সিঙ্গুরবাসীকে, একদম কার্যত কোনো একটা লাইন শিল্প সম্বন্ধে শোনা গেল না। এটা কিন্তু হতাশার সুর। বারবার তোমাকে এই কথাটা বলছি, কারণ বঙ্গ রাজনীতিতে সিঙ্গুর কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই সিঙ্গুর আন্দোলনের হাত ধরেই রাজনীতির পালাবদল করেছিল, 34 বছরের বাম জামানার অবসান ঘটেছিল। এবং একদমই তাই। কিন্তু একই জায়গায় যে জমিদাতারা আছে, অর্থাৎ এই সিঙ্গুরের এই টাটা অঞ্চলে যে আন্দোলনকারীরা, যে জমিদাতারা আছে, মানে আন্দোলনকারীর যে জমিদাতারা আছেন, তারা কিন্তু অনেকদিন ধরে ভাবছিলেন যে প্রধানমন্ত্রী সভার পর কি অবশ্যই কি কোনো রকম কি পরিবর্তন দেখা যাবে, নাকি শুধুমাত্র আশ্বাসেই চলে যাবে, মানে আশ্বাস দিচ্ছে পরবর্তীকালে চিত্র অন্যরকম ঘটে যাবে। তাদের মন্তব্যটা কি? তারা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। কারণ হচ্ছে কি, তারা হয়তো আশা করেছিলেন, আমি এর আগে দুধকুমার মন্ডল তৎকালীন যে জমি আন্দোলনের অন্যতম নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছায়া সঙ্গী হিসেবে ওই সিঙ্গুর আন্দোলনে যাকে দেখা গেছিল, সেই দুধকুমার মন্ডলের সঙ্গে আমরা বারংবার কথা বলেছি। তিনি বলেছেন বেচারাম মান্নার বিরুদ্ধে অভিযোগ, বর্তমান মন্ত্রী, রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন যে তিনি আজকে সভায় যাবেন এবং যদি প্রধানমন্ত্রীর এই সভা থেকে শিল্প সম্বন্ধে 2-4 কথা বলেন এবং কার্যক্ষেত্রে সেটা মানে ফলপ্রসূ হয়, তো সেক্ষেত্রে তিনি হয়তো বিজেপির সভায় বা বিজেপির মঞ্চে তাকে দেখা যেতে পারে, এমনটাও তিনি বলেছিলেন। কিন্তু আজকের এই প্রধানমন্ত্রীর গোটা ভাষণে কোথাও একটা জায়গায় একটা বিন্দুর জন্য শোনা গেল না শিল্পের সুর। কোথাও কি গটাপ চলছে, কোথাও কি
বাংলাকে কোথাও বঞ্চিত করা হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু বারংবার থাকছে। এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু হতাশ, তারাও কোথাও থেকে ভেবেছিলেন হয়তো যে আজকে প্রধানমন্ত্রীর গলায় একবারের জন্য হলো সিঙ্গুরের সেই জমি আন্দোলন, সিঙ্গুরের শিল্প সম্ভাবনার যে সলিল সমাধি করেছিল 2011 সালে, সেটা কার্যত হয়তো মিথ্যে চলেছে। আবার নতুন করে সিঙ্গুর পুনরুজ্জীবিত হয়তো হবে, এরকমটা ভেবেছিলেন। সিঙ্গুরের মাটিতে আজকে হয়তো প্রধানমন্ত্রী এমন কিছু বলতেন যে তারা আশা করছিলেন যে হয়তো আজ থেকেই সেই একদমই অমিত একদমই তাই। কিন্তু এছাড়াও জয়রামবাটিতে অর্থাৎ ময়নাপুর রেল লাইনে উদ্বোধন করেন তিনি। তারপরে তিনি মনে করিয়ে দেন, আমি একদম বলছি, তিনি মনে করিয়ে দেন যে এবার তার কেন্দ্রে বারাণসীর সঙ্গে কিন্তু জুড়ে গেল বাংলা। এরকম কিন্তু একদম স্পষ্ট আমরা শুনেছি, সে বক্তব্য আমরা শুনেছি, একদম স্পষ্ট বক্তব্য দিয়েছেন। কি বলবেন এই বিষয়ে? দেখো, একাধিক বক্তব্য রেখেছেন, তুমি যে এরকম কথাটা বললে তার পাশাপাশি আরো বক্তব্য রেখেছেন যে তিনি আজকে হুগলি জেলায় এসছেন, বন্দে মাতরমকে তিনি শ্রদ্ধা করেন, বন্দে মাতরম স্তোত্রকে তিনি শ্রদ্ধা করেন। সেই বন্দে মাতরমের 150 বছর পূর্তি এবছর চলছে, সেই সময় তিনি বাংলায় ফিরে এসছেন, তার জন্য তিনি ধন্য। এবং হুগলির মাটিতে, এই হুগলিতেই বঙ্কিমচন্দ্র বসে বন্দে মাতরম স্তোত্রটি লেখেন। তো সেক্ষেত্রে তিনি হুগলিতে এসছেন, তিনি নিজেকে ধন্য মনে করেছেন, এমনটাই তার বক্তব্যে তিনি বলেছেন। পাশাপাশি তিনি স্মরণ করিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাও তিনি স্মরণ করিয়েছেন। কিন্তু সামগ্রিক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর এই বক্তৃতা কতটা 2026-এর বিধানসভা নির্বাচনে এফেক্ট ফেলে, এটা কিন্তু একবার দেখবার বিষয়। একদমই অমিত, সরকারি মঞ্চ থেকে কিন্তু সরাসরি নরেন্দ্র মোদীজি বলেন যে বিকশিত ভারতের জন্য কিন্তু পূর্ব ভারতের বিকাশের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার ধারাবাহিকভাবে কাজ করে চলেছে, একদম ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। কিন্তু রবিবার অর্থাৎ আজ কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন কিন্তু হয়েছে। এই দিনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রীজি বলেন যে কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্পগুলির ফলে নদী কেন্দ্রিক পর্যটন আরও বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গে। অর্থাৎ স্বাভাবিকভাবে কিন্তু তাহলে কর্মসংস্থান বাড়বে, ফলত যুব সমাজ নতুন দিশার দিকে এগিয়ে যাবে। কি বলবে তুমি এই বিষয়ে? দেখো, তুমি এই যে কথাটা বললে, সেটা যেমন সরকারি মঞ্চ থেকে বলেছে, পাশাপাশি দলীয় মঞ্চ থেকে তিনি বলেছেন যে এই সরকারি সুযোগ সুবিধা বাংলা সরকার নিতে চাইছে না, কারণ এই নিতে না চাওয়ার ফলে বাংলাভাষী ভুক্ত হচ্ছেন। কি ভুক্ত হচ্ছেন? তিনি আয়ুষ্মান ভারতের কথা বলছিলেন, আয়ুষ্মান ভারত বাংলা নেয়নি, যার ফলে বাংলাভাষী এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন কথা তিনি আজকে তুলে ধরেছেন, কিন্তু সামগ্রিক যে তার ভাষণ, সেই ভাষণে কতটা চিড়ে ভেজে এখন সেটাই দেখার। একদমই, ধন্যবাদ অমিত, তোমাকে সঙ্গে থাকো। একদম, আমরা তো শুনলাম যে আজকে সারাদিন চন্দ্রিমার যে ঘটনাগুলি হলো, মানে অর্থাৎ নরেন্দ্র মোদীজি সিঙ্গুরে এসেছিলেন, সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় এবং অনেক শিলান্যাস হয়েছে, সেখানে কোটি টাকা শিলান্যাস হয়েছে, সেখানে কিন্তু উদ্বোধন হয়েছে এবং একদম সরকারি মঞ্চ থেকে তিনি একদম সরাসরি অনেক মন্তব্য করেছেন, কটাক্ষ করেছেন, সেগুলো আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি একদম নদিয়াতে কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে পরিবর্তন সংকল্প সভা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু হাজির ছিল। নদিয়া উত্তাল ছিল। কি হয়েছিল? 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ছে। বিজেপি ও তৃণমূলের সমান্তরাল কর্মসূচিতে স্পষ্ট লড়াই শুরু হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে নদিয়ার চাপড়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ের জনসমাগম অর্থাৎ স্লোগানের উঠে এলো এরকমই কিছু মন্তব্য। তৃণমূল সাংগঠনিক শক্তি ও পাল্টা রাজনৈতিক বার্তা, এরকমই দেখতে পেয়েছি। তুমি দেখতে পাচ্ছ একদম স্ক্রিনে চলছে, এক্সক্লুসিভ স্ক্রিনে চলছে, একদম গাড়ির ওপরে ওঠে কিন্তু দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তাদের অনুগামীদের, অর্থাৎ যারা ভিড় জমিয়েছেন ইতিমধ্যে, তাদের কিন্তু অবশ্যই দেখা দিচ্ছে। হ্যাঁ, 2026-এ বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে তরজা যেটা হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই তুঙ্গে। অর্থাৎ শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি
দুই পক্ষেরই কিন্তু ভোটারের আগে বঙ্গভূমিতে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। রবিবার সেই রাজনৈতিক উত্তাপ আরও স্পষ্ট হয়ে উঠল যখন একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই শিবিরে দুই একদম হেভিওয়েট নেতাদের কর্মসূচি ঘিরে সরগরম হয়ে উঠল পশ্চিমবঙ্গের রাজনীতি। একদম সেই চিত্র আমরা স্পষ্ট দেখছি। একদম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রবিবারে যে আছে অর্থাৎ আজ পা রেখেছিলেন পশ্চিমবঙ্গের অন্যতম আন্দোলন পীঠস্থান সিঙ্গুরে। এটি তার রাজ্যের দ্বিতীয় জনসভা। শুধু রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ নেই এই প্রধানমন্ত্রী, রাজ্য ব্যবসায় যে উদ্দেশ্যে শিল্প ও উন্নয়নের বার্তা দেন, একগুচ্ছ প্রকল্পের কথা তুলে ধরেছিলেন তিনি। বিনিয়োগ, কর্মসংস্থা এবং শিল্প পুনর্জীবনের ওপর জোর দেন তিনি। বিজেপির বক্তব্য ছিল যে শিল্প বান্ধব বা নীতি ও কেন্দ্রীয় সহায়তার মাধ্যমে বাংলার অর্থনৈতিক নতুন দিশা দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। এরকমই মন্তব্য শূন্য পেয়েছি। কিন্তু অন্যদিকে একই দিনে পার্শ্ববর্তী জেলা নদিয়ায় চাপড়ায় কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো ঘিরে দেখা যায় ব্যাপক জনসঙ্গম সেখানে কিন্তু দেখা দিয়েছিল। রাস্তা দুধারে হাজার হাজার তৃণমূল সমর্থকের উচ্ছ্বাস, একদম সেই চিত্র আমরা দেখছি। স্লোগান ও পতাকার ঢল যেন সেখানে নেমে পড়েছিল, চোখে পড়ার মতো ছিল সেই দৃশ্য। তুমি দেখতে পাচ্ছ যুব সমাজ অর্থাৎ অংশগ্রহণ করেছিলেন, যুব সমাজের একাংশই কিন্তু অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও অভিষেকের বক্তব্য শোনার জন্য কিন্তু শুধুমাত্র স্থানীয় মানুষের ঢল বা দল সাংগঠনিক শক্তির যে একটি ইঙ্গিত সেখানে দেখা দিয়েছিল সেটা কিন্তু একদম স্পষ্ট ছিল। অবশ্যই ছুটির দিনে বিজেপি ও তৃণমূলের দুই শীর্ষ নেতার সমান্তরাল কর্মসূচিতে স্পষ্ট 2026-এর লড়াই ময়দানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গিয়েছে। একদম সেই চিত্রই আমরা দেখছিলাম একটু আগে। একদম নদিয়াতে একদম এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, এসেছিল। তিনি নানান ধরনের কিছু কিছু বলেন, কিন্তু তার পরবর্তী পরিকল্পনা কি এবং কিছু হুঙ্কার দেওয়া অর্থাৎ কিছু কটাক্ষ দেওয়া আমরা শুনেছি। কি হয়েছিল একদম বিস্তারিত দেখবো, আমাদের প্যাকেজ আছে, একবার সরাসরি সেই প্রতিবেদন থাকবো, তারপরে বিস্তারিত আলোচনায় আসি। দেখুন, 2026 বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে তরজা এখন তুঙ্গে। শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি দুপক্ষেই ভোটের আগে বঙ্গভূমিতে 1 ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয়। রবিবার সেই রাজনৈতিক উত্তাপ আরও স্পষ্ট হয়ে উঠল যখন একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই শিবিরে দুই হেভিওয়েট নেতার কর্মসূচি ঘিরে সরগরম হয়ে উঠল পশ্চিমবঙ্গের রাজনীতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার পা রাখেন পশ্চিমবঙ্গের অন্যতম আন্দোলনের পীঠস্থান সিঙ্গুরে। এটি তার রাজ্যে দ্বিতীয় জনসভা। শুধু রাজনৈতিক বক্তব্যেই সীমাবদ্ধ না থেকে প্রধানমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে শিল্প ও উন্নয়নের বার্তা দেন। একগুচ্ছ প্রকল্পের কথা তুলে ধরে তিনি বিনিয়োগ, কর্মসংস্থান এবং শিল্প পুনর্জীবনের ওপর জোর দেন। বিজেপির বক্তব্য, শিল্প বান্ধব নীতি ও কেন্দ্রীয় সহায়তার মাধ্যমে বাংলার অর্থনীতিকে নতুন দিশা দেওয়াই তাদের লক্ষ্য। অন্যদিকে একই দিনে পার্শ্ববর্তী জেলা নদিয়ার চাপড়ায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো ঘিরে দেখা যায় ব্যাপক জনসমাগম। রাস্তার দুধারে হাজার হাজার তৃণমূল সমর্থকের উচ্ছ্বাস, স্লোগান ও পতাকার ঢেউ ছিল চোখে পড়ার মতন। যুব সমাজের অংশগ্রহণ ও অভিষেকের বক্তব্য শোনার জন্য স্থানীয় মানুষের ঢল সাংগঠনিক শক্তিরই ইঙ্গিত দেয়। ছুটির দিনে বিজেপি ও তৃণমূলের দুই শীর্ষ নেতার সমান্তরাল কর্মসূচিতে স্পষ্ট 2026-এর লড়াইয়ের ময়দান ইতিমধ্যেই তৈরি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম দেখলাম 2026 বিধানসভা নির্বাচনের আগে কিন্তু রাজ্য রাজনীতির যে তরজা ইতিমধ্যেই কিন্তু তুঙ্গে উঠে গেছে। শাসক তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপি দুপক্ষের মধ্যেই কিন্তু একটি তোড়জোড়, অর্থাৎ বঙ্গভূমিতে 1 ইঞ্চি জমি কাউকেই ছাড়তে রাজি নয়। রবিবার সেই চিত্র আমরা দেখলাম, অর্থাৎ আজ সেই চিত্র আমরা দেখতে পেয়েছি। রাজনৈতিক উত্তাপ আরও স্পষ্ট হয়ে উঠল যখন একই দিনে রাজ্যের দুই প্রান্তে দুই শিবিরের দুই হেভিওয়েট নেতা কর্মসূচি ঘিরে সরগরম হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতির সেই স্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কিন্তু রবিবারে পা রেখেছিল পশ্চিমবঙ্গের অন্যতম অর্থাৎ আজ
অন্যতম আন্দোলন পীঠস্থান সিঙ্গুর, এটি কিন্তু তার সেই রাজ্যের দ্বিতীয় জনসভা। একদম সেই চিত্র আমরা দেখব যে শুধু রাজনৈতিক বক্তার সীমাবদ্ধতা নেই সেখানে, কিন্তু প্রধানমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে শিল্প বা উন্নয়নের যে বার্তা দেন, একগুচ্ছ প্রকল্পের কথা তুলে ধরেছেন তিনি। বিনিয়োগ, কর্মসংস্থা এবং শিল্প পুনর্জীবনের ওপর জোর দিয়েছেন তিনি। বিজেপির বক্তব্য ছিল যে শিল্প বান্ধব নীতি ও কেন্দ্রীয় সহায়তার মাধ্যমে বাংলার অর্থনৈতিককে নতুন দিশা দেওয়ার একটি প্রচেষ্টা বা চেষ্টা। অন্যদিকে একই দিনে পার্শ্ববর্তী জেলা নদিয়ার চাপড়ায় কিন্তু দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো ঘিরে দেখা যায় তৃণমূল সমর্থকদের উচ্ছ্বাস, স্লোগান ও পতাকার ঢেউ ছিল চোখে পড়ার মতো। একদম সেই ভিডিও একবার শুনুন, আপনারা সেই কান দিয়ে শুনুন, সেই মানুষের উচ্ছ্বাস আপনারা শুনতে পারবেন এখন। পরিষ্কার চিত্র দেখলেন। ছুটির দিনে অর্থাৎ আজ বিজেপি ও তৃণমূলের দুই শীর্ষ নেতার সমান্তরাল কর্মসূচিতে স্পষ্ট 2026-এর লড়াইয়ে ময়দান কিন্তু ইতিমধ্যেই, অর্থাৎ 2026-এ যে লড়াই একদম ময়দানে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। সেই যে পরিস্থিতি দেখলাম, অবশ্যই আমাদের চোখ থাকবে। তবে অবশ্যই এখন সময় পরবর্তী প্রতিবেদনের দিকে যাওয়া। তার আগে অবশ্যই আমাদের প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানাবো যে আমাদের স্ক্রিনে একটি টোল ফ্রি নাম্বার যাচ্ছে, আপনারা অবশ্যই কল করতে পারেন। আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, আপনারা সে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়া। আমরা যাব কালনার দিকে। নির্বাচন কমিশনের নির্দেশে হরফ 7 জমার করার ডেট এক্সটেনশন করা হয়েছে, এমনই চিত্র। কি চিত্র আমরা দেখব অবশ্যই, কিন্তু আর সেই মতন বিজেপির পক্ষ থেকে কিন্তু আজ অর্থাৎ আজ রবিবার অর্থাৎ আগামীকাল শনিবার কিন্তু কালনা মহকুমা শাসকের দপ্তরে ফর্ম 7 জমা দেওয়ার কিন্তু একদম শেষ তারিখ ছিল। অর্থাৎ বিডিও এসডিও আমি জানি না কি সেটা, কিন্তু একদম স্পষ্ট কথা হচ্ছে যে বন্ধ এসডিও, একদমই বন্ধ এসডিও অফিসের সামনে কিন্তু বিক্ষোভ দেখা গিয়েছিল। একদম পিসের পাশে বলবো সেই চিত্র দেখাতে, একদম সেই চিত্র এক্সক্লুসিভ আপনারা দেখছেন, একদম এক্সক্লুসিভ সেই চিত্র দেখছেন যে বিডিও অফিসের সামনে কিন্তু বিক্ষোভ দেখা গিয়েছে বিজেপি কর্মীদের দাবি শনিবার সকালে কালনা মহকুমা শাসককে ফোন করে ফর্ম 7 অর্থাৎ ফর্ম 7 জমা দেওয়ার ব্যাপারে জানিয়েছিলেন তারা। আধ ঘন্টার মধ্যে তিনি তার রিপ্লাই দেওয়ার কথা তিনি ফোন ওপর থেকে ফোন করে জানালেন যে পরবর্তী সময়ে দীর্ঘ কয়েক ঘন্টা হয়ে গেলেও তিনি ফোন করে জানাননি, অর্থাৎ জানায়নি। তিনি কিন্তু তাদেরকে কিন্তু মেসেজ করা হয়েছিল, তিনি কিন্তু অবশ্যই তারা তো সিন করেনি, পাশাপাশি ফোন করে জানানোর প্রয়োজন মনে করেনি, এরকমই চিত্র দেখা গেল। একই সাথে তাদের বিজেপি কর্মীদের ফোন তিনি ধরেননি বলেই কিন্তু অভিযোগ, এমনটাই দাবি করেছেন বিজেপির কর্মীরা। এসআইআর আবহে কালনার মহকুমা শাসকের দপ্তর শনিবারে কেন বন্ধ হলো এমনই প্রশ্ন কিন্তু তুলেছেন তারা। তাদের আরও বক্তব্য, আগামীকাল অর্থাৎ সোমবার কালনা মহকুমার বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসা বিজেপি কর্মীরা ইতিমধ্যেই কিন্তু এই দিকে আরও বিক্ষোভ, অর্থাৎ এই বিক্ষোভ কিন্তু বৃহত্তর স্তরে কিন্তু নিয়ে যেতে পারে। কি হয়েছিল আমরা সরাসরি সেই বক্তব্য কিন্তু আমাদের কাছে আছে, আমরা সেই বক্তব্য প্রথমে শুনবো, তারপরে বিস্তারিত আলোচনা শুনুন। পরিবার ফোন করেছে
ফোন তো ঘুরিয়ে করা দূরের কথা, মানে টেক্সট করেছি সেটাও রেসপন্স দেয়নি। এসডিও ম্যাডামকে আমি 20 থেকে 25 বার ফোন করেছি। প্রথমে একবার ফোনটা রিসিভ করেছেন, যেই আমি আমার পরিচয় দিই তারপর ফোনটা কেটে দেয়। তারপর থেকে 15-20 বার লাগাতার ফোন করা হয়েছে, কোনোভাবে ফোন উনি রিসিভ করছেন না। আজকে কি কারণে এখানে জমায়েত আপনাদের? আমরা এসডিও ম্যামের সঙ্গে আমাদের সকালবেলাতে কথা হয়েছিল। আপনারা সকলেই জানেন কালকে ইলেকশন কমিশনের তরফ থেকে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছিল, ডেট এক্সটেনশন করা হয়েছিল, তারপর আমরা এসডিওর সঙ্গে কথা বলে আমরা এসডিওর কাছে টাইম নিয়ে আমরা এখানে এসডিও ম্যাডামের কাছে ফর্ম 7 জমা করতে আসি। সকালবেলায় উনি বললেন আমার কল করার পর যে 8 ঘন্টার মধ্যে আপনাকে ফোন করে জানাচ্ছি। সেখান থেকে এখনও পর্যন্ত আমরা এখানে প্রায় 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টা বসে আছি। উনি আমাদের ফোনও রিসিভ করেননি। আর আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর চলছে কিন্তু এসডিও অফিস বন্ধ। এসডিও অফিস সকাল থেকে এইভাবেই বন্ধ করে তালাবন্ধ অবস্থায় এসডিও অফিসকে রেখে দেওয়া হয়েছে। আমরা ধিক্কার জানাই এই এসডিও ম্যাডামকে। আমরা একটা রাজনৈতিক দল, তারপরেও আমাদের সঙ্গে এইভাবে যে উনি ব্যবহার করছেন, এটা সত্যি প্রশাসনের যে কতটা নির্মম তার বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তী পদক্ষেপ আপনাদের কি হবে? সোমবার আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এখানে সব মণ্ডল থেকে সমস্ত স্তরের কার্যকর্তাদের আমরা এখানে আসার জন্য আমরা অনুরোধ জানাবো এবং এখানে আমরা এসে ফর্ম 7 জমা দেবো। আর যদি না জমা নেন তাহলে এখানে আমরা ধর্ণা অবস্থান শুরু করে দেবো, লাগাতার ধর্ণা অবস্থান। আজকে কি তাহলে আপনাদের ফর্ম 7 জমা হলো না? না, আজকে আমাদের এখানে ফর্ম 7 জমা হলো না। আমরা প্রায় এখানে 5.5 ঘন্টা বসে আছি, কিন্তু এসডিও ম্যাডামকে আমরা কন্টিনিউ একজন 15-20 বার করে ফোন করছি এবং টেক্সট করা হয়েছে যে আমরা এখানে ওয়েটিং আছি, আপনি আসুন, আমরা ফর্ম জমা দেবো। তিনি সামান্য একটা রিপ্লাই দেওয়ার পর্যন্ত প্রয়োজন মনে করেন না। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। একটা প্রশাসনের এসডিও তিনি, আমরা তার কাছে এসছি কিন্তু তিনি একটা সামান্য রকমের একটা আমাদের কার্সি মেনটেন দিচ্ছেন না। তো এর বিরুদ্ধে আমরা আগামী দিনে আমরা প্রশাসনের বিরুদ্ধে সোমবার দিন আমরা ফর্ম 7 জমা দেবো। আর যদি জমা না নেয় তাহলে আমরা লাগাতার ধর্মঘট বা লাগাতার আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করব। শুধু ভোটের আবহে কিন্তু চারিদিক উত্তাল হয়ে রয়েছে। এরই মধ্যে এসআইআর নিয়ে জেলায়, বিভিন্ন ধরনের জেলায় এত কিছু শোরগোল হচ্ছে, কি বলবে সঞ্জীব? দেখো, প্রথমে তোমাকে বিষয়টা একটু স্পষ্ট করে দিই যে এই যে বিজেপি কর্মীরা এরা বিক্ষোভ করলো কেন, কিছু ক্ষোভ ছিল। এর কারণেই কিন্তু বিডিও অফিসের সামনে কিন্তু বিক্ষোভ কিছু করেছে। অর্থাৎ এই যে এসআইআর ফর্ম 7 নম্বর ফর্ম 7 জমা দেওয়া নিয়ে কিন্তু একটি পরিকল্পনা ছিল, কিন্তু তারা কিন্তু এসএমএস করেছে, যেটা জানতে পারলাম, দেখে যে এসএমএস করেছিল, সিন করেনি, ফোন করেছিল, তোলেনি। পরবর্তীকালে শনিবারে অর্থাৎ গতকাল বিকেল থেকে এই বিক্ষোভ শুরু হয়েছিল। তারা কিন্তু বিডিও অফিসের সামনেই কিন্তু বিক্ষোভ রীতিমতো চালিয়েছে, কয়েকজন মিলে, কিন্তু বেশ কয়েকজন ছিল সেখানে, আমরা চিত্র দেখলাম। তাদের হাতে বিশেষ কিছু প্লাকার্ড ছিল। তারা কিন্তু হুঙ্কার, একের পর এক হুঙ্কার করেই যাচ্ছিল। অর্থাৎ যতক্ষণ না একটি সঠিক বার্তা পাচ্ছেন কর্তৃপক্ষদের কাছ থেকে, তারা কিন্তু বলেছে, দাবি দিয়ে বলেছে যে এই বিক্ষোভ পরবর্তীকালে আরও বৃহত্তর স্তরে যেতে পারে, এরকমই কিন্তু শোনা গিয়েছে। অর্থাৎ আগামী দিনে মহকুমা শাসকের দপ্তরের সামনে কিন্তু তারা ধর্ণা দেবে, এটা তো পরিষ্কার আমরা জানতে পেরেছি। এরকমই হুঁশিয়ার দিয়েছিলেন। শনিবার সন্ধ্যেবেলায়, বিকেলবেলা শুরু হয়েছিল। এ প্রসঙ্গে কালনা মহকুমা শাসক অহিংসা জৈনিক, অর্থাৎ ফোন করা হলেও কিন্তু তিনি ফোন রিসিভ করেনি, এরকমই কিন্তু মন্তব্য শোনা গেছে। বিজেপির যে লোকেরা আছে তারা কিন্তু ক্ষুব্ধ। আমাদের কাছে চন্দ্রিমা আরেকটা বাইট আছে, আমরা আরেকটা বাইট শুনবো। অর্থাৎ আমরা এর আগে তো একটা বাইট শুনলাম যেখানে যারা বিজেপির কর্মীরা আছে তারা তো স্পষ্ট বলছে, তাদের ক্ষোভের কথা তুলে ধরেছিল আমাদের এক্সপ্রেস নিউজের ক্যামেরায়। কিন্তু আমাদের কাছে আরেকটা বাইটও আছে, আমরা সেই বাইট শুনে নেবো, তারপরে বিস্তারিত আলোচনা আসি। শুনুন বাইটটা। 20 বার ফোন করেছি, ফোন তো ঘুরিয়ে করা দূরের কথা, মানে টেক্সট করেছি সেটাও রেসপন্স দেয়নি। এসডিও ম্যাডামকে আমি 20 থেকে 25 বার ফোন করেছি। প্রথমে একবার ফোনটা রিসিভ করেছেন, যেই আমি আমার পরিচয় দিই তারপর ফোনটা কেটে দেয়। তারপর থেকে 15-20 বার লাগাতার ফোন করা হয়েছে, কোনোভাবে ফোন উনি রিসিভ করছেন না। একদম স্পষ্ট চিত্র আমরা শুনলাম। তারা কিন্তু বলছে যে কি কারণে তারা এই যে বিক্ষোভ তারা শুরু করেছিল, আমরা কিন্তু সেই মন্তব্য শুনলাম।
অবশ্যই যে এই যে চিত্র আমরা দেখতে পারলাম এটা কিন্তু অবশ্যই মানে অপ্রত্যাশিত কিন্তু চন্দ্রিমা কি বলবি বিষয় দেখো স্বাভাবিক কিছু ক্ষোভ তাদের মনে ছিল এর জন্য কিন্তু কিছু বিজেপি কর্মীর কিছু লোকেরা কিছু বিজেপি কর্মীরা তারা কিন্তু একত্রিত হয়ে এরকম একটি চিত্র আমরা দেখতে পারলাম চন্দ্রিমা। দেখো এসআইআর নিয়ে চারিদিকে বিভিন্ন ধরনেরই ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে ক্ষোভ আসছে। আমরা মানে গতকালেরও যদি কিছু খবর আমরা পড়ে থাকি তাহলে আমরা সেখানেও দেখতে পারবো যে বিক্ষোভ দেখা গেছে মানুষজনদের মধ্যে একদমই প্রত্যেকটা জায়গাতে। তো সাধারণ তারাও মানসিক চাপের উপর দিয়ে যাচ্ছে। একদমই সত্যি তুমি ঠিক বলছো, কিন্তু পাশাপাশি আমরা তো দেখলাম এসআইআর এর চিত্র আমরা দেখতে পারলাম যে সেখানে কি হয়েছিল। এরপরে আমরা পরবর্তী প্রতিবেদনে যাব, একদম ভিন্ন প্রতিবেদন। কি হয়েছিল আমরা চোখ রাখবো বাঁকুড়ার দিকে, আমরা বাঁকুড়ার দিকে চোখ রাখবো, বাঁকুড়ার দিকে আমরা চোখ রাখবো সেখানে কি ঘটেছিল। অর্থাৎ যেই চিত্র আমরা বাঁকুড়ায় দেখতে পেয়েছি সেটা কিন্তু একদমই ভিন্ন চিত্র। তো আমি সেই দিকে যাব, কিন্তু তার আগে একটু তোমাকে বলে রাখি যে এই ক্ষেত্রে কি হয়েছিল। অর্থাৎ এই যে আমরা দেখতে পেয়েছি যে বিজেপির কিছু কর্মীরা তারা কিন্তু যেই বিক্ষোভ চালিয়ে গেছে সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। কিন্তু চন্দ্রিমা তুমি দেখো যে এই 7 নম্বর ফর্ম যে 7 নম্বর ফর্ম ছিল সেটা কিন্তু সেটার পরিপ্রেক্ষিতেই কিন্তু এরকম একটি চিত্র দেখা গেছে। আমরা অবশ্যই নজর রাখবো, কিন্তু আমাদের পরবর্তী যে আমি তোমাকে কথা বলছিলাম বাঁকুড়ার একদম ভিন্ন চিত্র কি হয়েছিল। প্রথমে তোমাকে সেই বিষয় একটু বিস্তারিত আলোচনা করি যে কথিত আছে একদা ভগবান নারায়ণ নারদ মুনিকে সঙ্গে নিয়ে বাঁকুড়ার ওপর দিয়ে যাচ্ছিলেন, এরকমটাই কিন্তু কথা কথিত আছে। কিন্তু হঠাৎ কানে আসা চরচর শব্দ বিস্মৃত হয়ে নারায়ণ জিজ্ঞেস করেন, দেবশ্রী এ কিসের আওয়াজ? নারায়ণ মুনি উত্তর দেন, প্রভু বাঁকুড়ার লোকেরা মুড়িতে জল ঢেলে খাচ্ছেন। অর্থাৎ এরকমটাই কিন্তু আমরা শুনতে পেরেছি। কি হয়েছিল সে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন একদম আমাদের এক্সপ্রেস নিউজের ক্যামেরায়। তিনি কিন্তু বলেছেন যে নারদ মুনি উত্তর দিয়েছিলেন, প্রভু বাঁকুড়ার লোকেরা মুড়িতে জল ঢেলে খাচ্ছেন। অর্থাৎ প্রবাদটি সত্য মিথ্যা যাচাই কিন্তু এখন অবধি আমরা করানো, কিন্তু বাঁকুড়ার মানুষের সঙ্গে মুড়ির সম্পর্ক কিন্তু একটি গভীর, সেটা আমরা সকলেই জানি। তা মুড়ি মেলায় প্রমাণ করে বাঁকুড়া জেলার কেঞ্জাকুড়ায় দ্বারকেশ্বর নদের চরে বসে শতবর্ষ প্রাচীন মুড়ি মেলা। একদম মুড়ি মেলা চলছে, এটা প্রাচীন মুড়ি মেলা চলছে। মকর সংক্রান্তির পর মাঘের চৌঠা অর্থাৎ 4 তারিখে কিন্তু এই মেলা শুরু হয়েছে। এই মেলা ভিড় কিন্তু যে ভিড় কি সেটা কিন্তু চোখে পড়ার মতো, হাজার হাজার মানুষের ভিড়, হাজার হাজার মানুষের সরগম কিন্তু সেখানে দেখা যায়। 8 থেকে 80 সকলেই এই মেলায়, বাঁকুড়ার এই বিশেষ মেলা মুড়ি মেলা। সব বয়সের মানুষ পরিজনকে নিয়ে একসাথে কিন্তু একত্রিত হয়ে কিন্তু এই মুড়ি মেলা তুমি দেখতে পাচ্ছ চন্দ্রিমা। এই মুহূর্তে আমাদের একদম স্ক্রিনে চলছে যে এই মুড়ি মেলায় কি হয় বা কি হয়ে থাকে। কি বলবে চন্দ্রিমা, মজার বিষয় নাকি যে সবাই একত্রিত হয়ে দেখো কি সুন্দর মুড়ি মাখছেন, তারা কিন্তু এটা বিলিও করছেন। একদমই সঞ্জীব, একদমই কিন্তু ভিন্ন চিত্র আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের মেলা হয়, বিভিন্ন সরঞ্জাম দিয়ে মেলা হয়, প্রচুর দোকানপাট বসে। কিন্তু বাঁকুড়ার লোকেদের দিকে যদি আমরা আজকে তাকিয়ে দেখি তাহলে এটা সত্যি কথা যে কেউ দেখতে পাবে যে বাঁকুড়ার মানুষদের মধ্যে মুড়ি নিয়ে কিন্তু মুড়ি বিষয়টা নিয়ে কিন্তু মানে খাবারের অংশে মুড়ি বিষয়টা নিয়ে কিন্তু একটা আলাদা মানে উদ্ভাবনা রয়েছে তাদের মধ্যে। একদম তোমাকে আরেকটা বিশেষ দিক বলছি যদি যেটা আমার বলা হয়নি, আমি ভুলে গেছিলাম। 8 থেকে 80 সকলেই তো এখানে আসে, আমি বললাম তোমাকে, কিন্তু সব বয়সের মানুষ পরিবার পরিজন নিয়ে নদীর চরে গর্ত করে কিন্তু জল সংগ্রহ করে কিন্তু সে মুড়ি ভিজে কিন্তু তারা আনন্দে মেতে ওঠে। এই একজন ভদ্রলোকের বাইট আছে, তিনি কিন্তু বলেছেন কি হয়, একবার সরাসরি সেই বাইটটা শুনবো, তারপর বিস্তারিত আলোচনা আসছি। পরম্পরা মেনে না, ব্যাপারটা হচ্ছে কি এটা একটা বাঁকুড়ার পুরনো ঐতিহ্য আর কি। তো আমরাও কোনো বছর আসিনি, এই বছরে আমরা প্রথমবার এলাম এখানে সবাই মিলে একসাথে যেভাবে অনুষ্ঠানটা করছে আর কি সেটা দেখার জন্য, আর আমরা সামিল হওয়ার জন্য এখানে এলাম, এটাই। প্রচুর লোকের সমাগম। হ্যাঁ, প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। আপনার নাম? আমার নাম সৌরভ মন্ডল। কি নিয়ম আছে? প্রসাদ, ক্ষীর, চিড়া, খিচুড়ি, হল্লা মুড়ি। এই হল্লা মুড়িটাই বিশেষ জেলার দিন থাকার জন্য এটা
মুড়ি মেলায় দেওয়া হয়, আর সঞ্জীবনী মহামিলন মেলা তখনকার দিনে ওই হল্লা মুড়িটা প্রসিদ্ধ। তো এখানে কথিত আছে যে আজকে যদি মুড়ি খায় এখানে কেউ ভিজে, তাহলে তার সঞ্জীবনী শক্তি লাভ করে মায়ের কৃপায়। সেটা মানে হল্লা মুড়ি মায়ের প্রসাদ একটু হলুদ। আর কি কি তিথিতে হয়? হ্যাঁ, কি তিথিতে হয়? মায়ের পুজোটা পয়লা আগে আরম্ভ হয়, আর এমনি এমনি প্রত্যেক দিনই হয়, কিন্তু এই উৎসবটা কিন্তু একবারই হয়। আর মা আসলে কিসের রূপ? মা সঞ্জীবনী মাতা কিসের রূপ? কোন দেবীর রূপ? মহাবিদ্যা আসল নাম হচ্ছে ভৈরবী। মানে ওরা মানুষকে মানে বাঁচাইছে বা মৃত্যু দিল লোককে বাঁচায় বলে এর নাম হচ্ছে মৃত সঞ্জীবনী। মায়ের স্পষ্ট চিত্র আমরা দেখলাম সেই সাংবাদিকের কাছে যে কি ছিল এই রেয়াজের সূত্রপাত হচ্ছিল যে সঞ্জীবনী মাতার আশ্রমের হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে, অর্থাৎ আগে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা জঙ্গলে রাত কাটিয়ে সকালে মুড়ি ভিজিয়ে খেয়ে তারা কিন্তু ফিরতেন। আজ সেই প্রথাই উৎসবের রূপ নিয়েছে। একদমই মুড়ির সঙ্গে থাকে চপ, বেগুনি, পেঁয়াজি, ঘুগনি, লঙ্কা, সস, নারকেল ও চানাচুর। লোক বিশ্বাস করেন, অর্থাৎ লোকবিশ্বাস যে একসঙ্গে মুড়ি খেলে নাকি সঞ্জীবনী শক্তি বৃদ্ধি পায়, এমনটাই তাদের মন্তব্য। এছাড়া আজও কিন্তু কেঞ্জাকুড়া যে মুড়ি মেলা, এই যে মুড়ি মেলা দেখতে পাচ্ছি, বাঁকুড়ার সংস্কৃতিকে কিন্তু একদম জীবন্ত একদম ঐতিহ্য বলতে পারো চন্দ্রিমা। তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে একদম সেই মুড়ি দেখতে পাচ্ছ, সেই মুড়ি কত সুন্দর করে কিন্তু পরিবেশন করা হচ্ছে। কি বলছো চন্দ্রিমা তুমি এই বিষয়ে? দেখো, প্রত্যেকটা সংস্কৃতির মানে বিভিন্ন সংস্কৃতি থাকে, বিভিন্ন ধরনের সংস্কৃতি থাকে, ঠিক আছে। সেইখানেই বাঁকুড়ার মধ্যে আর এক রকম সংস্কৃতির মধ্যে মুড়ি মেলা সংস্কৃতি পড়ে। আমরা দেখতে পাই এখানে মানে চিত্রে আমরা দেখতে পেলাম যে বিভিন্ন রকমের লোক সমাগম হয় এখানে, সেখানে মুড়ির সঙ্গে চপ, বেগুনি, পেঁয়াজ, ঘুগনি, লঙ্কা, শশা, নারকেল, চানাচুর এসব বিভিন্ন জিনিস দিয়ে এক ধরনের মুড়ি মেলা হয়। তো খুবই আনন্দের একটা বিষয়। বিভিন্ন ধরনের লোককথা অনুযায়ী, ভগবানের লোককথা অনুযায়ী একটা জিনিস তো স্পষ্ট যে বাঁকুড়ার বুকে দাঁড়িয়ে এই যে মুড়ি মেলার কথা আমরা বলছি, এই যে মুড়ি মেলার উৎসব আমরা টিভিতে দেখছি, এটা কিন্তু বেশ জনপ্রিয় বাঁকুড়া। একদম একদম সব থেকে তুমি বলতে পারো সঞ্জীব, সব থেকে ভিন্ন রকমের একটা মেলার চিত্র। মানে আমরা সব জায়গাতেই তো মেলা দেখে থাকি যে বিভিন্ন ধরনের মেলার দোকান বসছে, এটা ওটা মানে নতুনত্ব জিনিস, কিন্তু মুড়ি মেলা, বুঝতে পারছো বিষয়টা বেশ একদম ভিন্ন রকম, বেশ অন্যরকম, একদম বেশ একদম সাংস্কৃতিক ব্যাপার একটা যে তাদের আছে। একদম মেলা সিজন তো চলছে। দেখো আমরা যে পৌষ সংক্রান্তি দেখতে পেয়েছি, বিভিন্ন জায়গায় কিন্তু মকর সংক্রান্তি, জয়দেব মেলা আমরা দেখি সেই চিত্র। পাশাপাশি বাঁকুড়ায় কিন্তু এরকম ভিন্ন আবার নতুন দেখতে পারলাম। পাশাপাশি আরেকবার বলে রাখি আপনাদের যে এই রেওয়াজের সূত্রপাত কিন্তু সঞ্জীবনী মাতার আশ্রমের হরিনাথ সংকীর্তন, অর্থাৎ হরিনাম যে সংকীর্তন হয় সেখানে একদম নামকরা সংকীর্তন, সেটাকে কিন্তু কেন্দ্রবিন্দু করে শুরু হয় এই মেলা, এই মুড়ি মেলা। আগে দূর দূরান্ত থেকে আসতেন ভক্তরা, জঙ্গলে রাত কাটিয়ে সকালে মুড়ি ভিজিয়ে খেয়ে কিন্তু তারা ফিরতেন। আজ সেই প্রথা উৎসবে পরিণত হয়েছে। একদম আজ সেই প্রথা উৎসবে পরিণত হয়েছে। মুড়ির সঙ্গে থাকে চপ, যেমন তুমি বলছিলে চন্দ্রিমা, মুড়ির সঙ্গে থাকে চপ, বেগুনি, পেঁয়াজি, ঘুগনি, লঙ্কা, এরকম বিভিন্ন ধরনের কিছু। খুবই স্পষ্ট বোঝাই যাচ্ছে একদম এই যে মুড়ি তুমি দেখতে পাচ্ছ চন্দ্রিমা, যেভাবে পরিবেশন করা হচ্ছে, যেভাবে লোকের সমাগম, উপচে পড়া সমাগম, দেখার মতো, সে ভিড় কিন্তু দেখার মতো। আমরা অনেক মেলার কথা তো শুনেছি চন্দ্রিমা, কিন্তু এই মেলা কি তোমার কাছে এটা নতুনত্ব নয়? তুমি যদি চিত্রতে দেখতে পাওয়ার বাইট শোনো তাহলে তুমি বুঝতে পারবে সঞ্জীব যে দ্বারকেশ্বর নদীর জল চুইয়ে সেই জলে কিন্তু মুড়ি ভিজিয়ে মুড়ি খাওয়া হয়। মানে তুমি বলতে চাইছো যে যে মুড়ি আছে সেটাকে জলে ভিজিয়ে, শুধুমাত্র জলে ভিজিয়ে জলে না, দ্বারকেশ্বর নদীর জলে ভিজিয়ে। আচ্ছা, দ্বারকেশ্বর নদীর জলে ভিজিয়ে। আচ্ছা, তারা কিন্তু আমার পাশাপাশি আরেকটা জিনিসও দেখলাম যে মাটি গর্ত করে, কিন্তু খালি যে জলে চুবিয়ে বা দ্বারকেশ্বর নদীর জলে চুবিয়ে এরকমটা নয়, একটা জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় গর্ত করে সেখানে জল রেখে, পর্যাপ্ত জল রেখে, দ্বারকেশ্বর নদীর জল রেখে মুড়ি দিয়ে সেটাকে ভিজিয়ে পান করা হতো, ভিজিয়ে খাওয়া হতো মুড়িটা, অর্থাৎ জলটা তো খাওয়া হতো, পাশাপাশি খুব অন্যরকম চিত্র কিন্তু আমরা দেখলাম চন্দ্রিমা। মেলাটা কিন্তু
দেখতে শুনতে নতুনত্ব ব্যাপার হতে পারে, কিন্তু এই প্রথা, যে প্রথাটা চলে আসছে, এই প্রথা কিন্তু বহু পুরাতন প্রথা, একদমই বহু পুরাতন প্রথা। আমরা তো সেই চিত্র দেখতে পাচ্ছি, পাশাপাশি যে চিত্র তোমাকে আরেকবার বলবো, দেখো পিসিআর পার্সনকে বলবো সেই চিত্র আরেকবার দেখাতে, যে এই যে মুড়ির যে চল, যে মুড়ি খাওয়ার অর্থাৎ একসঙ্গে একত্রিত হয়ে তারা পরিবারের সঙ্গে কিন্তু একদম পাশাপাশি রীতি মেনে, এটা কিন্তু একটা রীতি বলা চলে বাঁকুড়ার একদম। আমি দেখলাম সেই মুড়ির চিত্র, তুমিও দেখলে, যে দূর দূরান্ত থেকে আগত যে মানুষ তারা কিন্তু সেখানে এসে একত্রিত হয়ে কিন্তু যে মুড়ি ভিজিয়ে যে খাবার রীতিটা আছে, এটা কিন্তু একদম একদম সরগরম। চন্দ্রিমা, তুমি দেখতে পাচ্ছ মানুষের ভিড়, পর্যটকদের ভিড় দেখতে পাচ্ছ, একদম সেই ভিডিও সেই চিত্র আমরা দেখছি এই মুহূর্তে। একদমই নদীর চরে কিন্তু গর্ত করে জল সংগ্রহ করে কিন্তু, অর্থাৎ মুড়ি ভিজিয়ে আনন্দে মেতে ওঠে সেখানকার জায়গা। যেমনটা তোমাকে বলেছি সেই চিত্র কিন্তু দেখছো, একবার তুমি দেখো সেই চিত্রটা। একদম স্পষ্ট চিত্র দেখো চন্দ্রিমা, যেরকমটা আমরা বলছিলাম যে স্পষ্ট চিত্র দেখতে পারলাম, যে যেখানে তোমাকে যেরকমটা বলছিলাম একটু আগে, যে একটা নির্দিষ্ট জায়গায় মাটি গর্ত করে সেখানে একটি জল রেখে, সেই চিত্র দেখলাম আমরা, জল রেখে দ্বারকেশ্বর নদীর জল মুড়ি দিয়ে তারপরে সেটাকে ভিজিয়ে সেটাকে কিন্তু খাওয়া হয়। অবশ্যই খুব অন্যরকম চিত্র। কিন্তু চন্দ্রিমা, আমাদের হাতে সময় খুব কম, অর্থাৎ এক্সপ্রেস অনলাইন কিন্তু শেষ করার মুহূর্তে, কি বলবে তুমি শেষবার? এটাই এক্সপ্রেস অনলাইনের দিকে চোখ রাখুন। তুমি তো দেখলে যে বিশেষ কিছু প্রতিবেদন ছিল, একদম শেষ আমাদের যে প্রতিবেদন ছিল বাঁকুড়ার, অন্যরকম চিত্র। অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। কিন্তু আমরা দেখলাম অন্যরকম চিত্র, কিন্তু আপনাদেরকে বলছি সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস অনলাইন, কারণ এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। ধন্যবাদ। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।